আমরা দেখলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিরকম ভাবে বিচ্ছিরি মন্তব্য করে আইনজীবীদের তোপ দাগছেন এবং দেখা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনাকে কার্ল মার্কসের শিষ্য বলে উল্লেখ করছেন এবং বিভিন্নভাবে কালো মোষ অমুক তসুক মানে এইরকম বিচ্ছিরি ভাবে মন্তব্য করছেন। দেখুন, যে যার বক্তব্য রাখবেন এবং তার মানসিকতা এবং তার পরিচয় প্রদান করবেন উনি। দেখুন, ওনার যদি কারোর প্রতি কোনো বক্তব্য থাকে উনি তাকে সোজাসুজি বলতে পারেন, কিন্তু ওনার সোজাসুজি বলার সেই বলতে পারেন যে সৎ সাহস সেটা বোধহয় নেই, তাই জন্য ওনাকে বিভিন্ন নামের আশ্রয় নিতে হয়েছে। এবং কোনো বিচারপতিকে দেখুন, সেখানে বিচারপতি অবস্থায় যখন উনি ছিলেন তখন উনি যে রায়গুলো প্রদান করেছেন উনি সেখানে মেরিট পেয়েছিলেন বলেই সেই রায় প্রদান করেছিল এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আসা হয়েছিল। ডিভিশন বেঞ্চও কিন্তু খারিজ করে দিয়েছিল। তারপরে যখন সুপ্রিম কোর্ট গেছে, সুপ্রিম কোর্ট থেকে কিন্তু আবার সেই রায় ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানো হয়েছিল। তারপরে কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটাকে অল্টার করা হয়েছে। আগে তাহলে বলতে হবে যে সেই সময় সিঙ্গেল বেঞ্চের রায় যে ডিভিশন বেঞ্চ অ্যাফার্ম করেছিল তারাও কোনো একটা পলিটিক্যাল পার্টি বা কোনো একটা ব্যক্তির শিষ্য ছিল, সেটা কিন্তু একদমই নয়। সেখানে সারবর্তা ছিল বলেই সেই মামলায় সারবর্তা ছিল, সেই জন্যই কিন্তু সেই রায় প্রদান হয়েছিল। এবং দেখুন, খুব স্বাভাবিক একটা জিনিস এবং খুব স্বাভাবিক নিয়ম। দেখুন, আমাদের ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধান বলছে যে যে বেশি যোগ্য তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে পাবলিক অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, সেখানে একটি স্বচ্ছতা বজায় রাখতে হবে। কিন্তু আপনি 16 সালের সিলেকশন প্রসেস যদি দেখেন, সেখানে স্বচ্ছতা বাদ দিন, সেখানে প্যানেলটাই সঠিকভাবে প্রকাশিত হয়নি বা তৈরি হয়নি। সেখানে থার্ড মানে ধরুন, যেখানে আইনে বলা আছে একটি সিলেকশন কমিটি থাকবে, সিলেকশন কমিটি কিন্তু ওই যে প্যানেল সেটা তৈরি করবে, সেখানে কিন্তু এটা তারা নিজেরাই বোর্ড নিজেরাই অ্যাকসেপ্ট করেছে যে বিভিন্ন এফিডেভিটের মাধ্যমে যে তারা ওই যে কাজটি, এই যে প্যানেল তৈরির যে কাজটি সেটা কিন্তু একটি থার্ড পার্টি এজেন্সিকে দিয়েছিল এবং তারাই কিন্তু সেটা কন্ডাক্ট করিয়েছে। খুব স্বাভাবিকভাবে আইনের সেখানে যুক্তি তর্ক সেগুলো থাকবে এবং কোনো আইনের যুক্তি কোনো পক্ষের যুক্তি কোনো জজ সাহেব গ্রহণ করবে বা কোনো পক্ষের যুক্তি বর্জন করবে, এটাই কিন্তু আমাদের আদালতের বা আইনের খুব স্বাভাবিক নিয়ম। সেখানে যদি ধরুন কোনো রায় ধরি সিঙ্গেল বেঞ্চ দিয়ে থাকে এবং সেখানে এটা কিন্তু যারা পিটিশনার ছিল সিঙ্গেল বেঞ্চে তারা কিন্তু এটা দেখিয়েছিল তাদের থেকে কম পাওয়া ব্যক্তি, মানে ধরুন সেই ডিস্ট্রিক্টেই তাদের থেকে কম একাধিক কম পাওয়া ব্যক্তি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করছে, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং তারা চাকরি করছে। খুব স্বাভাবিকভাবেই জজ সাহেব মনে করেছিলেন যে সেখানে করাপশন হয়েছে এবং তাই জন্য কিন্তু উনি পুরো প্যানেলটা বাতিল করেছিল এবং আবার নতুন করে এই সিলেকশন প্রসেসটা আবার রিডু করার কথা বলা হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই তখন ওই মামলার যে সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটা কিন্তু চ্যালেঞ্জ হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু সেই রায়কে হস্তক্ষেপ করেনি এবং সেই রায়কে আপিল করেছিল। তাহলে তো বলতে হয় ডিভিশন বেঞ্চও সেই কোনো একটি পার্টিকুলার ব্যক্তির শিষ্য বা কোনো একটি পলিটিক্যাল পার্টির শিষ্য, সেটা কিন্তু কখনোই বলা যায় না। তারপরে যখন মামলা সুপ্রিম কোর্টে যায় তখন সেই মামলাটা কিন্তু আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিমান্ডেড ব্যাক হয়। তারপরে একাধিক মামলার হিয়ারিং চলে এবং সেখানে জজ সাহেব সব দিক দেখেই কিন্তু একটি রায় দিয়েছে এবং সেখানে উনি মনে করেছেন, ডিভিশন বেঞ্চের যে বিচারপতি দ্বয় ছিলেন তারা মনে করেছেন যে এই যে সিঙ্গেল বেঞ্চের রায় সেটা অল্টার হওয়ার যোগ্য এবং সেটা সেটাসাইড হওয়ার যোগ্য, তাই জন্য ওনারা সেটাসাইড করেছে। এখন যদি কেউ এগ্রিভ পার্টি হয় তারা নিশ্চিতভাবে এসএলপি করবে, হায়ার ফোরামে যাবে এবং সেটায় একটা আইনি প্রক্রিয়া, সেই নিয়ে কোনো একটি ব্যক্তিকে বা কোনো বিচারপতিকে আক্রমণ এইভাবে করা খুবই নিন্দনীয় এবং সেই আক্রমণ কিন্তু পাবলিক ফোরামে এবং ধরুন বলতে পারেন একদম ওপেন অন মিডিয়ার সামনে সেগুলোকে এভাবে মানে বলতে পারেন কটূক্তি করা বা বিকৃতি করা আমি মনে করি একেবারেই উচিত নয়। উনি নিজেও একজন আইনজীবী, উনি জানেন এই প্রতিষ্ঠানের কতটা গুরুত্ব এবং এই প্রতিষ্ঠানের গুরুত্ব যদি উনি নিজেই না দিতে পারেন, স্বাভাবিকভাবে এই প্রতিষ্ঠানের গুরুত্ব অন্য কেউ সেখানে গুরুত্ব দিতে পারবে না। এবং একজন আইনজীবী হিসাবে আমি মনে করি ওনার এই বক্তব্য একদম নিন্দনীয়, এইরকম বক্তব্য একেবারেই কাম্য নয়।